আশ্বাসটা কিন্তু এখন আর কারোর মধ্যে সেভাবে আমি দেখছি না। সবার মধ্যে একটা শঙ্কা যে তাহলে কি হবে, নির্বাচন কবে হবে, নির্বাচন কি আদৌ হবে, এটা কি নির্বাচনকে ইচ্ছাকৃত ভাবে গড়িমসি করা হচ্ছে, অথবা বিশেষ কোনো একটা কারণ কি এর পেছনে রয়েছে, অথবা এই সরকার কি এই দায়িত্ব নেওয়ার পেছনে নির্বাচনের চেয়ে অন্য কোনো মিশন নিয়ে এসেছে। এই ধরনের নানা ধরনের কথাবার্তা হচ্ছে। এই যে কথাবার্তাগুলি হচ্ছে, এটা কি সরকারের আচরণের কারণে হচ্ছে, নাকি রাজনৈতিক দলগুলোর ভূমিকার কারণে হচ্ছে, নাকি আমাদের সাধারণ মানুষের মধ্যে যে সন্দেহ বাতিগ্রস্ত একটা মন আছে সেই জন্য হচ্ছে? ধন্যবাদ। আপনি তো আসলে যত রকমের ফের থাকতে পারে, রকম ফের, সব রকম অপশনই আমাদের সামনে উন্মোচিত করে দিয়েছেন। তো সত্যি কথা বলতে কি, মোটা দাগে এখন পর্যন্ত পরিস্থিতি যা, নির্বাচন এই বিষয়টি হয়ে দাঁড়িয়েছে অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছোটার সাথে এক। দ্বিতীয়ত, আমাদের সম্মানীয় যিনি মুখপত্র, আমাদের আহ মাননীয় প্রধান উপদেষ্টা শফিক মহোদয়, তিনি সম্প্রতি উচ্চ কণ্ঠে বলেছেন যে আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে। কে বলেছে ম্যান্ডেট নেই? এবং সংস্কারের পারভিউতে সকল রকমের, একেবারে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত সবকিছু করবার লেজিটিমেট অথরিটি এবং অধিকার আমাদের আছে, আমাদের উপর বর্তেছে। তো সুতরাং যতক্ষণ পর্যন্ত দেশের যাবতীয় যত রকমের সেই সৃষ্টির উষালগ্ন থেকে পর্যন্ত যত সমস্যা আছে, সবকিছু সমাধান করার হারকুলিয়ান জব আপনার এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট সান অফ দ্য সয়েল প্রফেসর ইউনূসের এই সুবিশাল স্কন্ধে নিপতিত হয়েছে। এবং আপনার যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া শেষ না হচ্ছে, দেশ কলুষমুক্ত না হচ্ছে, দেশ সমস্যামুক্ত না হচ্ছে, দেশ আহ সুশৃঙ্খল একটি সোনার বাংলায় পরিণত না হচ্ছে, দারিদ্র মুক্ত না হচ্ছে, কোট আনকোট সিভিল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আপনার সংস্কারের বিজয় রথ আপনার অগ্রসরমান থাকবে। যতদিন নশ্বর প্রফেসর ইউনূস সুস্থ সবল ভাবে আপনার এই ধরায় বিদ্যমান থাকবেন, ততক্ষণ পর্যন্ত থাকবে। বিষয়টা অনেকটা এইরকম। আচ্ছা, এই যে আপনি বললেন এইমাত্র যে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, জি। তার একটা বক্তব্য নিয়ে আপনি একটু বলতে চাইলেন যে উনি একটা টেলিভিশন প্রোগ্রাম করেছেন যে ওনাদের সবকিছু করার ম্যান্ডেট আছে। এবং এটা নিয়ে আজকে আমি দেখলাম উনি একটা ব্যাখ্যা দিলেন। উনি একটা ব্যাখ্যা দিলেন, আজকে একটা টকশোতে আমাকে ব্যাখ্যা আমি অনুষ্ঠানে দেখেছি। উনি সেখানে বলেছেন যে সবকিছু বলতে উনি বলতে চেয়েছেন একটা রেগুলার গভর্নমেন্টের যা যা করার এখতিয়ার আছে, ওনাদের গভর্নমেন্টের তাই তাই করার এখতিয়ার আছে। উনি এই কথাই বলতে চেয়েছেন বলে জানালেন। তাহলে আমার প্রশ্নটা হলো, এই যে আমাদের যে মানবিক করিডোর দেওয়া রাখাইনদেরকে, অথবা চিটাগাং পোর্টের সবচেয়ে মানে লাভজনক যে আপনার টার্মিনালটা, সেটা বিদেশি একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া, এবং বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার ক্ষেত্রে কোনো ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে কিনা সেটা আমি ওটা জানি না, আপনি বলতে পারবেন? তো এটা এই যে দিয়ে দেওয়াটা, এবং এইগুলিকে মানে কি ওই সবকিছুর মধ্যে আসলে পড়ে কিনা? দেখুন, এটা দ্বিতীয় অন্তর্বর্তী সরকার। প্রথম অন্তর্বর্তী সরকার যেটি জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত হয়েছিল, কোইন্সিডেন্টালি আমার প্রয়াত শ্বশুর মহোদয় চৌধুরী এ কে এম আমিনুল হক, তিনি সেই সরকারের একজন ক্যাবিনেট মেম্বার ছিলেন। জি। এবং আমি আহ তার মুখে শুনেছি, তারপর তার সহকর্মী যারা ছিলেন তাদের কাছে শুনেছি, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আপনার ফখরুদ্দিন সাহেব, তার কাছ থেকে শুনেছি। তিনি দি কেয়ারটেকার নামে একটি গ্রন্থ রচনা করেছেন। আই হ্যাভ গন থ্রু দ্যাট। সব মিলিয়ে কোয়ালিটেটিভ একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে প্রথম অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার। এখানে একটা কমনলিটিও আমরা পাচ্ছি। ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি আমার শ্বশুর মহোদয়ের ক্যাবিনেট কলিগ ছিলেন, এখানেও তাকে আমরা পাচ্ছি। তিনি আগে দুটি মন্ত্রণালয়ের হারকুলিয়ান জব পালন করেছেন, এখন একটি মন্ত্রণালয়ে এসে স্থিত হয়েছে। কিন্তু আপনার তিনি যেই ড্রাইভিং সিটে ছিলেন সেটি এখনো বিদ্যমান আছে, বহাল আছে। তার কাজে সহায়তার জন্য যিনি নিয়োজিত হয়েছিলেন আমিন সাহেব,
তাকে ইস্তফা দিয়ে চলে যেতে হয়েছে। এবং সেই যে ফেলে রাখা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সেখানে আমারই জ্যেষ্ঠ সহকর্মী চৌধুরী রফিকুল আবরার, তিনি এখন সেই ড্রাইভিং সিটে আছেন। এখন মূল যে বিষয়টা সেটি হচ্ছে এই যে আপনার পরবর্তীতে যে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে প্রযুক্ত হলো, ষষ্ঠ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আমরা পেলাম এবং যে পার্লামেন্ট পেলাম, তখন কিন্তু এই কেয়ারটেকার প্রফেশনটি যুক্ত হল। মজা হচ্ছে, কেয়ারটেকার গভর্নমেন্টে যারা মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করতেন তাদেরকে বলা হতো উপদেষ্টা। আপনি এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারে এসে এই উপদেষ্টা টেকনোলজিটি ঠিকই গ্রহণ করেছেন, কিন্তু ওই 90 দিনের যে ঘেট্টো তার মধ্যে থাকতে আপনি নারাজ। তাবৎ এই পৃথিবী এবং সূর্যের মাঝখানে যাবতীয় যত রকমের বিষয় আসে আছে সবকিছু কিন্তু আপনি করবার জন্য ম্যান্ডেটেড। এটা আমাদের শফিক মহোদয় হয়তো সর্বশেষ বলেছেন। তার আগে আমরা এই দাবি শুনেছি আমাদের আরেকজন নারী মাননীয় উপদেষ্টা ফরিদ আক্তার, তিনি বলছেন কে বলছে আমাদের ম্যান্ডেট, আমরা ম্যান্ডেট। এখন যিনি পলিসি মেকার, মন্ত্রক, তিনি যখন বলেন তখন আপনার একজন সচিব তো বলতেই পারে। এখন বিষয় যেটি সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও মনে করেন বিষয়টা এরকম, এবং তাদের কণ্ঠে আমি জাস্টিস লতিফুর রহমানের ধ্বনি খুঁজে পাই। জাস্টিস লতিফুর রহমান বলতেন যে আমি যে চেয়ারে বসেছি সেই চেয়ারে শেখ হাসিনা এবং খালেদা জিয়া বসতেন, তারা যা আমিও তাই। ওনারা তো লম্বা সময়ের জন্য বসেছেন, আমি যেই সময় পর্যন্ত আছি সেখানে বলবো যা ইচ্ছা দেখবো, কার কি বলা আছে। আসলে আপনি কি মনে করেন, আপনি পার্সোনালি কি মনে করেন যে তাদেরকে সবকিছু করা ম্যান্ডেট আছে? ডেফিনেটলি না। একজন সেন্সিবল লোক কখনো এই রকমের দাবি তুলতে পারে না। কারণ হচ্ছে আপনি যদি প্লুরাল স্পেসে বিশ্বাসী হন, আপনি যদি গণতন্ত্রের প্রতি অগাধ শ্রদ্ধা আপনার থাকে, তাহলে আপনি অতি অবশ্যই স্বপনে মনে রাখবেন যে আপনি অনির্বাচিত, আনম্যান্ডেটেড একজন মানুষ যখন এই দায়িত্বে আছেন, এবং নির্দিষ্ট সময়ের জন্য আপনার কাজ মূলত রুটিন ম্যাটার, দেখাশোনা করা এবং একটি লক্ষ্যে ধাবিত হয়, সেটি হচ্ছে কিভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আপনার বিতর্কহীন শুদ্ধ নির্বাচন, পরিশুদ্ধ নির্বাচন আয়োজন করা যায়, যেটি করবার ঘোষণা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন। তিনি বলেছেন সেরা নির্বাচন তিনি উপহার দেবেন। এখন সেই সেরা নির্বাচন আপনার উপহার দেওয়ার তাগিদে তিনি যদি সকল সমস্যার সমাধান করার জন্য এই আপনার ডন কুইকসোর্টের মতো ঢাল তলোয়ার দিয়ে অগ্রসর হন, তাহলে পরিণতি কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে। যে একটা কথা মানে আমরা দেখেছি, আজকে আমি খেয়াল করলাম ভারতের কিছু কিছু মিডিয়া এবং মোটামুটি গুরুত্বপূর্ণ মিডিয়াই দেখলাম একটা, আমি সিএনএন নিউজ 18 তারা একটা নিউজ করে যাচ্ছে, দেখলাম যে তারা বলতে চাচ্ছে যে সেনাবাহিনীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার এক ধরনের মানে বিরোধ তৈরি হয়েছে, এবং সেনা প্রধান নাকি একটা মিটিং করেছেন, এবং ওনারা এখানে বেশ কিছু ঘটনার উল্লেখ করেছেন যে আইএসএ প্রধান এসেছিলেন, সে কার সঙ্গে মিটিং করেছিলেন, অথবা এখানে খলিল সাহেবকে নিয়োগের কারণে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্তি আসতেছে। এই যে অনেক কথাবার্তা তারা বলেছে, তো এই রিপোর্টটা কি আপনি দেখেছেন কিনা আমি জানি না, এই বিষয়ে আমি কিছু বয়ান বা ন্যারেটিভ প্রত্যক্ষ করেছি, দেখেছি। আমাদের দিল্লি বেসড সাংবাদিক চন্দন নন্দী, যিনি একসময় ঢাকায় দীর্ঘদিন বসবাস করেছেন, পিতৃসূত্রে তিনি কিন্তু রীতিমতো প্রায় পারলে প্রতিদিন নতুন নতুন ন্যারেটিভ হাজির করছেন, লেটেস্ট উপাদান যুক্ত। এবং তার পাশাপাশি যেই আপনার ফুটেজ গুলো আমরা পাচ্ছি, সেখানে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে, সেটি হচ্ছে আমাদের মাননীয় সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, তিনি সাচ্চা দেশপ্রেমিক একজন মানুষ। তিনি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল, এবং সেই জন্য তিনি বরাবর বলেছেন উই ডোন্ট বিলিভ ইন অ্যাডভেঞ্চার। এবং তিনি রয়টারের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছিলেন এই সরকারের শুরুর দিকে, পরিষ্কার বলেছেন যে আমরা 18 মাস পরিপূর্ণ সহযোগিতা প্রদান করব, গ্যারান্টিড 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, এবং সেটি আপনার ডিসেম্বরে এসে দাঁড়ায়। এবং তারপরে তিনি এক অর্থে ইঙ্গিত যেটি পাওয়া যাচ্ছে যে তিনি গ্যারান্টি দিচ্ছেন না যে তিনি পরিপূর্ণ সহযোগিতা করবেন বা তার
সহকর্মীরা পরিপূর্ণ সহযোগিতা করবেন। এখন যদি ব্যাপারটা সিরিয়াসলি আপনি না নেন তাহলে সমস্যা আছে। আমরা যারা ইউনিফর্ম করি আমরা যা বলি তাই করবার চেষ্টা করি। পৃথিবীতে যাবতীয় যা কিছু সম্ভব নয় যদি আদেশ করা হয় সেটিও সম্ভব করে দেখাতে আমরা সর্বদা প্রস্তুত। যে কথাটি আমাদের সেনা কালচারে বলা হয় সেটি হচ্ছে নাই ভয় দেখো, বিষয়টা এরকম। তো সেই জন্য আপনার যা কিছু বলা হয়েছে, যেহেতু আমাদের অনার কোড আছে এবং সেখানে শপথবদ্ধ আমরা যে আমরা এই যে 18 মাসের ওয়াদা সেটা অবশ্যই আমরা 18 মাসটা আপনার শেষ হয় ফেব্রুয়ারিতে। হোয়াট এভার আপনার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির কাছে যে ভাষণ দিয়েছেন সেখানে কিন্তু তিনি ডিসেম্বর থেকে জুন এরকম একটা স্পেস রেখেছেন। আমাদের মাননীয় আইন উপদেষ্টা তিনি বলেছেন এটি ডিসেম্বরে না হয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে হতে পারে। সুতরাং আপনার এখানে এখন পর্যন্ত বিষয়টা সাংঘর্ষিক নয়। প্রধান কিন্তু উপদেষ্টার একটা কথা আমি ক্লিয়ার না, উনি জিনিসটি বলেছেন যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে হবে নির্বাচন, আর যদি বেশি সংস্কার চান তাহলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। আপনি কি এখন পর্যন্ত শুনেছেন